হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা শুরু করছি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি সেট 2। টোটালটাই আমরা চেষ্টা করেছি যে বিসিএস এর যে প্যাটার্ন হয় এই প্যাটার্নই একটু কোশ্চেনগুলো রাখার। তো যাই হোক, তোমরা নিজেরা আগে একটু চেষ্টা করবে, আমি এখানে এক এক করে করছি। ফার্স্ট কোশ্চেন আজকের কি আছে দেখো, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু ফার্স্ট। এবার বিষয় হচ্ছে তোমরা যখন পরীক্ষার সময় করবে এই কোশ্চেনগুলো তখন কিন্তু এই ডিটেলসটা পড়ার দরকার নেই। কেন দরকার নেই? তোমরা দেখবে এই যে নিচে যেটা রয়েছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বুল ইজ টু যদি কাউ হয় দেন লায়ন ইজ টু কি, এটা তোমার কাছে জানতে চেয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারি। তো সেখানে তোমার কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। এখানে কিভাবে আমরা টাইমটাকে সেভ করবো এই জিনিসগুলো আমি চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে কিছুটা তোমাদের সাথে শেয়ার করার। তাহলে দেখো, এই যে বুল এটা হচ্ছে কি বলতো ফিমেল, মানে আমরা জেন্ডার হিসেবে বলতে পারি যে মেসকুলিন ফেমিনিন যে জেন্ডারগুলো হয়, তো সেই রকমভাবে যে কাউ কাউ হয়ে যাচ্ছে আমাদের বুল। একই রকমভাবে যদি আমরা লায়ন করি, লায়নের যদি আমরা জেন্ডারটাকে চেঞ্জ করি তখন কি হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে লায়নেস। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার এ। এবার বাকিগুলো আমরা একটু জেনে রাখি, যেমন কাপ, তাই তো এই কাপটাকে কি বলা হয়, এটা যদি তোমার ফিমেল, এর ফিমেলকে আমরা এখানে বলতে পারি ফক্স। ফক্স বলা হয় অনেক সময়, দেখবে বিয়ার, বিয়ার এটাও বলা যেতে পারে। মারে, মারেটা কি হবে ফিমেল হর্স। এই ঘোড়া, এই যে ঘোড়া। ডো, ডোটা কি হবে, ডোটা হবে ডিয়ার, ডিয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা কোশ্চেন রয়েছে, কি আছে এখানে, অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান অ্যান্ড ট্যালেন্টেড। এবার কি বলছে, সাম সায়েন্টিস্ট, চাইনিজ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান। তাহলে এখানে আমরা এইভাবে যদি একটু ডায়াগ্রাম, অ্যাকচুয়ালি এটা ঠিক হবে না, তবুও আমরা একটু চেষ্টা করছি যে অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান অ্যান্ড ট্যালেন্টেড। দেখো সমস্ত সায়েন্টিস্ট, ভালো করে বোঝো যে সমস্ত সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান, অল সায়েন্টিস্ট আর কোথায় ওয়ার্কিং, এই যে সমস্ত সায়েন্টিস্ট ওয়ার্কিং কোথায়, ওয়ার্কিং, ওয়ার্কিং জাপান, জাপান অ্যান্ড সবাই কিন্তু ট্যালেন্টেড, এটা মনে রাখবে। এটা কিন্তু ডায়াগ্রামটা আসবে না, সবাই হচ্ছে ট্যালেন্টেড। এবার কি বলছে, সাম চাইনিজ সায়েন্টিস্ট আছে যারাও কিন্তু তোমার জাপানে কাজ করে। এবার এর মধ্যে থেকে কিছু সায়েন্টিস্ট আছে যারা কিনা জাপানে কাজ করে, জাপানে কাজ করে। তো এবার এখানে এক এক করে ওরা যে কনক্লুশনগুলো দিয়েছে আমাকে একটু দেখতে হবে যে কোনটা এর সাথে যায়। দেখো প্রথমেই বলে দিয়েছে যে নো সায়েন্টিস্ট, নো চাইনিজ সায়েন্টিস্ট ইজ এ ট্যালেন্টেড। তাহলে এটা তো ভুল হবে, কারণ দেখো কিছু সায়েন্টিস্ট যখন রয়েছে ওরা যখন জাপানে কাজ করে, ঠিক আছে, আবার এখানে বলেছে যে অল সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন জাপান আর ট্যালেন্টেড। তো জাপানে যারা কাজ করে এরা তো তোমার সবাই ট্যালেন্টেড। তো কিছু চাইনিজ যদি জাপানে কাজ করে এরাও তো কিছুটা ট্যালেন্টেড হতে পারে। তাহলে এখানে কিন্তু ডাইরেক্ট বলেছে যে নো চাইনিজ সায়েন্টিস্ট আর ট্যালেন্টেড, তাহলে এটা কিন্তু ওরা ভুল বললো। পরেরটা দেখো কি বলছে, সাম ট্যালেন্টেড চাইনিজ সায়েন্টিস্ট আর ওয়ার্কিং ইন জাপান, এটা একদমই ঠিক বলেছে। তাহলে চলো আমরা এর সাথে গেলাম, বাকি দুটো একটু পড়ে দেখি। অল ট্যালেন্টেড সায়েন্টিস্ট আর জাপানিজ, না সমস্ত ওরাই কিন্তু জাপানিজ নয়, তাহলে এটা কিন্তু ভুল। পরেরটা দেখো, সাম চাইনিজ সায়েন্টিস্ট আর ট্যালেন্টেড, ইয়েস। তাহলে এখান থেকে আমরা কি করব, অনলি কনক্লুশন 2 and 4 ফলো, অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো জিনিসগুলো একটু বুঝতে হবে। চলো পরের কোশ্চেন দেখো কি আছে। পরের কোশ্চেন বলেছে 5 স্টুডেন্ট টুক পার্ট ইন এ সাইকেলিং কম্পিটিশান। 5জন রয়েছে, একটা সাইকেল কম্পিটিশান করছে। ওকে, রবার্ট ফিনিশ বিফোর মনীষ, রবার্ট সেটাকে কমপ্লিট করেছে বিফোর মনীষের আগে, বাট বিহাইন্ড গুঞ্জন, গুঞ্জনের পরে। অনিল ফিনিশ বিফোর সুনীল বাট বিহাইন্ড মনীষ, হু ওন দ্য কম্পিটিশান। তাহলে কে কম্পিটিশানটা জিতবে? তাহলে সবার প্রথমে আমরা এই যে যেটা বললাম, রবার্ট ফিনিশ বিফোর মনীষ বাট বিহাইন্ড গুঞ্জন, তাহলে এটাকে আমরা যদি আগে একটু সাজাই তাহলে কি আসবে। দেখো প্রথমে আমরা মাঝখানে তো এই কাকে লিখবো, রোবটকেই লিখবো, রবার্ট। এবার রবার্ট ফিনিশ বিফোর মনীষ, মনীষের আগে, তাহলে আমরা এখানে মনীষকে করে দিচ্ছি, মনীষকে করে দিলাম। তাহলে বিহাইন্ড গুঞ্জন, তাহলে গুঞ্জনের পেছনে থাকবে রোবট, তাহলে আমরা গুঞ্জনকে আগে করে দিচ্ছি। ওকে, দ্বিতীয়বার কি বলেছে দেখো, অনিল ফিনিশ বিফোর সুনীল বাট বিহাইন্ড মনীষ, তাহলে এখানে কে, অনিল, আমরা অনিলকে মিডিলে রাখবো, অনিল। তাহলে অনিল কার বিহাইন্ড, বিহাইন্ড হচ্ছে মনীষের, তাহলে নিশ্চয়ই আগে থাকবে মনীষ। আর বিফোর, তাহলে এখানে কে থাকবে, এখানে থাকবে সুনীলের আগে,
এই যে সুনীলের আগে। এবার এই দুটোকে যদি আমরা একটু ঠিকঠাকভাবে সাজিয়ে নিই, দেখো এখানে মনীষ আছে, এখানে মনীষ আছে, তাহলে এই দুটোকে আগে করে দাও, তাহলে তো আমাদের টোটালটা সাজানো হয়ে যাবে। সবার প্রথমে চলে আসবে গুঞ্জন, তারপরে চলে আসবে রবার্ট, তারপরে চলে আসবে এই যে আমাদের মনীষ, তারপরে চলে আসবে কে অনিল, তারপরে আসবে সুনীল। এখানে চেয়েছি হু ওন দ্য কম্পিটিশন, তাহলে কম্পিটিশন কে জিতবে? কম্পিটিশন জিতবে আমাদের গুঞ্জন। ওকে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, 5 স্টুডেন্ট আর স্ট্যান্ডিং ইন এ লাইন, এখানে 5জন স্টুডেন্ট রয়েছে, একটা লাইনে ওরা দাঁড়িয়ে রয়েছে। ওকে, সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব বাট নট নেক্সট টু দিনা। তাহলে দিনার পরে হবে না, কিন্তু প্রণবের পরে বলেছে, তাই তো, নেক্সট টু প্রণব। তাহলে এখানে একটা কাজ করো, তারপরে আর কি বলেছে একটু দেখি, যে কুমার ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রাজু। কুমার কোথায় থাকবে? নেক্সট টু রাজু। একটা জিনিস এখান থেকে আমরা এটা কিন্তু শিওর যে আগে রাজু থাকবে। দেখো এই যে ক্লুগুলো তোমাকে কাজে লাগাতে হবে, 5জন তো, যাই হোক, আগে রাজু থাকবে, তারপরে এখানে কুমার থাকবে, এই দুটো কিন্তু শিওর, রাজুর পরেই কুমার থাকবে। তারপরে দেখো কি বলেছে, হু ইজ স্ট্যান্ডিং অন দ্য এক্সট্রিম লেফট, একদম লেফটে কে আছে, এটা যদি লেফট হয় আর এটা যদি আমার রাইট হয়, তাহলে একদম লেফটে কে আছে এটাই আমাকে বের করতে হবে। কেমন? কার লেফটে? হু ইজ স্ট্যান্ডিং ইন দ্য, ও সরি, হ্যাঁ, এখানে একটু ভুল বললাম, যে হু ইজ স্ট্যান্ডিং অন দ্য লেফট অফ এক্সট্রিম, অন দ্য এক্সট্রিম লেফট, যেখানে একদম লেফটের দিকে থাকবে, তার মানে কি, যে বলতে এই যে রাজুর কথা বলা হয়েছে, রাজু একদম লেফটে থাকবে, তাহলে ঠিকই বসিয়েছি, আমাদের একদম এই প্রান্তে রাজু থাকলো। ঠিক আছে, তাহলে কুমারও রাজুর পরে বসে গেল। আর কি বলেছে, অ্যান্ড দিনা ইজ নট স্ট্যান্ডিং নেক্সট টু কুমার, এই যে দিনার পরে কিন্তু এই যে কুমার, অর্থাৎ কুমারের পরে কিন্তু এখানে দিনা বসা যাবে না, তাহলে দিনাকে আমি এখানে দেবো না, সমস্যা নেই। বাকি যারা রয়েছে সুমন আর প্রণব, এই দুজনকে এখানে বসানো যেতে পারে। তাহলে চলো, এখানে আবার বলেছে সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব, তাই তো, তাহলে সুমন কি বলেছে, নেক্সট টু প্রণব, বাট নট নেক্সট টু দিনা, তাহলে দিনার কিন্তু পরে হবে না। কিন্তু এখানে একটা জিনিস বোঝো, দিনা তো আমরা একদম শেষে করে দিলাম, তাহলে এখানে, তাই তো, আমরা নিচে এখানে একটু লিখছি, একটু ভালো করে সবাই বোঝো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা রাজু। ওকে, তারপরে আমরা কাকে করলাম, রাজুর পরে কুমারকে দিলাম, তারপরে তো এখানে কে বসবে না, এখানে দিনা বসবে না। ওকে, এখানে বাকি আর দুজন বসবে, তো আমরা একে তো শেষে বসিয়ে দিতে পারি, কাকে? দিনাকে আমরা বসিয়ে দিলাম। এবার যে প্লেস দুটো রয়েছে এখানে আমরা বসাবো, কাকে বসাবো? সুমনকে বসাবো, আর হচ্ছে তোমার এই প্রণবকে বসাবো। তো এবার চলো দুজনকে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে সমস্যাটা কি হয় দেখি, সুমন আর এটা হচ্ছে প্রণব। এখন বিষয় হচ্ছে সুমন আর প্রণবকে আমরা কিভাবে বসালাম, এটা এবার এখানে একটু দেখতে হবে। দেখো এখানে বিষয়টা হচ্ছে যে সুমন ইজ স্ট্যান্ডিং ইন দ্য মিডিল, আমরা এখানে অলরেডি পেয়ে গেলাম, যদি তোমাকে মিডিলটা বের করতে বলে যে সুমন মিডিল। এখন ঘটনা হচ্ছে কীভাবে, দেখো সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব বাট নট নেক্সট টু দিনা, তাই না? তাহলে সুমন কি বলছে, প্রণবের নেক্সট থাকবে, তাহলে দেখো প্রণবের নেক্সট বলতে আমরা এইভাবে এটাকে রাখতে পারি, তাই তো। এবার এখানে আরেকটা বিষয় দেখতে হবে, যে কুমার ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রাজু, এটা তো ঠিকই আছে, একদম প্রথমে যা বলেছে। তারপরে কি বলেছে, হু ইজ স্ট্যান্ডিং অন দ্য এক্সট্রিম লেফট, তাহলে এই যে রাজুর কথা বলেছে, হু বলতে রাজুর কথা, তার মানে কি, ইটস মিন কুমার ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রাজু অ্যান্ড রাজু ইজ স্ট্যান্ডিং অন দ্য এক্সট্রিম লেফট, তাই তো। তাহলে আমরা এখানে ফার্স্ট পার্সনটা পেয়ে গেছি, কিন্তু ওরা চেয়েছে মিডিল। তারপরে দেখো কি বলছে, অ্যান্ডটাকে ইউজ করছে কেন বলো তো, এই যে অ্যান্ডটাকে ইউজ করছে এই ফার্স্ট পার্সনকে বোঝানোর জন্য। কোথায় গেল, ইজ এত বাট নট কুমার ইজ স্টুডেন্ট এত এত, যাক, এই যে এই কমাগুলো বা অ্যাকচুয়ালি অ্যান্ড হিসাবে আমরা এগুলো ইউজ করি, তো এই অ্যান্ডটাকে ফার্স্ট পার্সনকে বা প্রথমে যে থাকে তাকে ইন্ডিকেট করছে। এবার যেমন বলেছে সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব বাট নট নেক্সট টু দিনা, তার মানে কি, সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব অ্যান্ড সুমন ইজ নট টু দিনা, তাই না? এবার এখানে কিন্তু এই ডাউটটা আমরা বলতে পারি যে যদি এখানে তুমি প্রণবকে দিতে, তাই না, এখানে যদি আমরা প্রণবকে দিই, এখানে সুমনকে দিই, কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করো, কুমার ইজ স্ট্যান্ডিং নেক্সট টু রাজু, এটা তো হয়ে গেছে। এই যে প্রথমে যেটা রয়েছে যে সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব, তাই তো। এবার বিষয়টা হচ্ছে দেখো, সুমন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু প্রণব, তার মানে এই দিক থেকে আমাদের লাইনটা কিন্তু শুরু হয়েছে, সেই কারণে আমরা এটা ধরলাম। এখন বিষয় হচ্ছে তুমি যদি এই দিক থেকে ধরো, তাহলে হয়তো আমাদের সাইনটাকে চেঞ্জ হয়ে যেত। তো যাই হোক,
তাহলে এবার এখানে আমাদের স্ট্যান্ডিং মিডিলে কে থাকবে, মিডিলে থাকবে এখানে আমাদের যেটা এসছে মিডিলে থাকবে কিন্তু সুমন। আর এখানে প্রণবকে আমরা কেন রাখলাম না, কারণ দেখো তোমাকে অপশানের দিকে একটু লক্ষ্য করতে হবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ স্যার আমি কেন আগে প্রণবকে, কারণ এখানে তো মেনশন করে দেয়নি প্রণব আর সুমন যদি লেখো তাহলে তো তোমার আসবে না, কারণ তখন মিডিলে চলে আসবে তো প্রণব, কিন্তু প্রণব তো ভাই অপশানে নেই, তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার ডি। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 6 অফিস অন এ ফ্লোর আর অ্যালোটেড টু এ বি সি ডি ই অ্যান্ড এফ রেসপেক্টিভলি। তাই তো এবার কি বলেছে যে দ্য অফিস আর অ্যারেঞ্জ ইন টু রো, দুটো সারিতে অ্যারেঞ্জ করা হয়েছে। ওকে, আর কি বলেছে যে ওয়ান ফেসিং দ্য নর্থ অ্যান্ড আদার ফেসিং টু দ্য সাউথ, একটা নর্থের দিকে আর একটা হচ্ছে সাউথের দিকে। তাহলে আমরা এখানে দুটো রো আগে ড্র করি, এই একটা রো এই একটা রো, এই যে দুটো রো করলাম, দুটো দুই দিকে। ধরো এটা হচ্ছে সাউথের দিকে মুখ করে রয়েছে, এটা হচ্ছে তোমার নর্থের দিকে মুখ করে রয়েছে। আর কি বললো দেখো যে বি গট এ নর্থ ফেসিং অফিস অ্যান্ড ইজ নট নেক্সট টু ডি অ্যান্ড, তাই তো বি, বি নর্থের দিকে, তাই তো বি নর্থের দিকে তাকিয়ে আছে। তাহলে এক কাজ করি আমরা এখানে যদি আমরা বিকে রাখি, ধরো এখানে আমরা বিকে রাখলাম, আর কি বলছে বি গট নর্থ ফেসিং, এই যে বি নর্থের দিকে তাকিয়ে থাকা এটা পেলো, অ্যান্ড ইজ নট নেক্সট টু ডি, এটা কিন্তু নেক্সট টু ডি এর পরে থাকবে না। তাহলে আমরা একটা ঘর ফাঁকা রেখে দিলাম, তাই তো যেহেতু 6জন আছে 3জন করে আমরা দুটো রোতে বসাবো, তাহলে এখানে এক ঘর বাদ দেবো, কারণ নেক্সট টু তো বলেনি। ওকে, তাহলে আমরা এখানে ডি দিলাম। তারপরে কি বলছি, ডি অ্যান্ড এফ গট ডায়াগোনালি অপোজিট অফিসার, ডি আর হচ্ছে এফ, ডি আর এফ কি ডায়াগোনালি অপোজিট থাকবে। তাহলে এখানে যদি আমাদের ডি হয় তার অপোজিটে দেখো 3জন করে, তো অপোজিট ডায়াগোনাল বলতে এই কর্ণ বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর থাকবে, 6জনকে এই বরাবর রাখবে। তাহলে এখান থেকে আমরা ডি এর অপোজিটে কাকে দেবো, এই যে ডি এর অপোজিটে এফকে দিলাম। ওকে, আর কি বললো, সি হুজ অফিস ইজ নট ইজ নেক্সট টু এফ, সি এর অফিস বলছি কি এফ এর নেক্সটে, তাহলে এই এফ আছে, তাহলে তারপরে আমি সি কে করে দিলাম। ওকে, এবার কি হচ্ছে, গট এ সাউথ ফেসিং অফিস, ঠিকই আছে সাউথের দিকে মুখ করে রয়েছে, অ্যান্ড ই গট নর্থ ফেসিং অফিস, ই কোন দিকে, নর্থ ফেসিং, তাহলে ই তো এটা হচ্ছে তোমার নর্থের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে আমরা ইটাকে কোথায় দেবো, দেখো এখানে দিলাম ই, তবেই তো নর্থের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে একমাত্র পড়ে আছে এ, একে আমরা এখানে দিলাম, এই যে এ কোন দিকে, সাউথের দিকে মুখ করে আছে। এখন কি বলেছে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন গট সাউথ ফেসিং, তার মানে সাউথের দিকে কে কে ফেস করে রয়েছে, এফ সি এ, এফ সি এ কোথায় আছে, এই যে এফ সি এ, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেন একটা সিরিজ এভারেজ থেকে কোশ্চেন রয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন। ইফ দ্য এভারেজ অফ 5 observation A1, A2, A3, A4, A5 is n, then what is the average of 5 new observation A1 minus 100, A2 minus 100, A3 minus 100, A4 minus 100, A5 minus 100। তো দেখো এখানে আমরা সবাই জানি এভারেজের সূত্র, এভারেজ কী করে বের করতে হয়, টোটাল যোগ করে তাকে নাম্বার অফ টার্ম দিয়ে আমরা ভাগ করব। তো এখানে যে এভারেজগুলো আমরা বের করব, কার এভারেজ প্রথমে বলে দিয়েছে, দেখো সবার প্রথমে যে এভারেজটা দিয়েছে সেটা হচ্ছে A1, A2, A3, A4 অ্যান্ড A5 ইজ কত, এদের গড় বলে দিয়েছে এই যে n। তো ওরা যা বলে দিয়েছে আমি সেটা লিখলাম। এবার কি বলছে দেখো, তাহলে এদের সাম কত, এটা তো এভারেজ, এবার এদের যোগফলটা কি করে আসবে, তাহলে আমরা যোগফলটা দেখো কি বলেছে, দেন হোয়াট ইজ এভারেজ অফ 5 নিউ অবজারভেশন, যাক নিউটা তো বলেছে, আমরা নিউটাকে আগে দেখে নেব, ওদের সাম, তাদের সামটাকে আমরা একটু করি সাম, তাহলে আমরা এদের সামটাকে করব। নিউ যেটা দিয়েছে A1 মাইনাস 100, একটু ভালো করে বোঝো, আগে সামটা আমরা করে নিচ্ছি, A2 মাইনাস হচ্ছে 100, তাই তো A2 মাইনাস হলো 100, A3 মাইনাস হলো 100, আচ্ছা এখানটা লিখছি আমরা প্লাস A4 মাইনাস 100, A5 মাইনাস 100 ইকুয়াল টু কত আসবে 5টা, তার মানে 5n মাইনাস 100, তাই তো 5n মাইনাস 100, আমরা এটাকে সামটাকে করে নিচ্ছি। এবার এখানে দেখো একটা জিনিস, কারণ যোগফলটা তো n বলেছে, তাহলে এর 5 আমরা এখানে করে নিলাম, 5টা সংখ্যা আছে তাই আমরা 5n করে নিয়েছি। ওকে, সাম করছি। এবার এখান থেকে আমরা এভারেজটা বের করবো, এভারেজটা কী করে আসবে 5n, এবার আমরা 100গুলো আগে নিয়ে নিই, তাহলে এখানে 100, 500, একবার আমরা 500 লিখে দিই, 500 বাই যদি আমি এখানে
টোটালটা ডিভাইডেড বাই তো আমাকে পাস করতে হবে। আর এই যে 100, 200, 300, 400, এই হলো 500। তো দেখ আমি আর এখানে এটা এইভাবে লিখছি না, তাহলে এখানে ডাইরেক্ট আমরা 500 বলতে পারি, এই যে 500। আর এই টোটালটাকে বাই আমি করে দিতে পারি 5, কারণ এভারেজটা আমরা এবার করে নিচ্ছি। তাহলে এভারেজটা আসলে কি আসবে, n ইন্টু কত, n ইন্টু 5 মাইনাস কত 100 ইন্টু 5 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হলো 5। আমরা জাস্ট মান বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি আসবে, n মাইনাস 100, হ্যাঁ 5 কেটে যাবে, n মাইনাস 100। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এদের গড়টা কত আসবে, n মাইনাস 100-ই আসবে। ওকে, n মাইনাস 100। চলো পরের কোশ্চেন। বুঝতে না পারলে তোমরা জানিও। পরের কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 2 কিউব 3^5 অ্যান্ড 3 কিউব অ্যান্ড 5 স্কোয়ার? এর এখানে কি বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর তুলতে হবে, অর্থাৎ গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এই যে সংখ্যাগুলো কার গসাগু বলো তো, 2 কিউব 3^5 আর হচ্ছে 3 কিউব আর হচ্ছে 5 স্কোয়ার। ভাই গসাগু বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে আমাকে আগে দেখতে হবে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে। তাহলে এর মধ্যে 2 আছে, এখানে কিন্তু কোনো 2 নেই, তাহলে এটা তো আর কোনো ফাংশন নেই। এখানে 5 নেই, এখানে 5 আছে, এরও ফাংশন নেই। এখানে দেখো 3^5, এখানে আছে 3^3, এই দুটোর মধ্যে কমন কি আছে, 3^3 কমন, তাহলে উত্তর হবে আমাদের 3^3। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যে দ্য প্রাইস অফ 2 আর্টিকেল আর ইন দ্য রেশিও 3:2 রেসপেক্টিভলি, ইফ প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল ইনক্রিজ বাই 40% and the price of second article decrease by x%, if the new ratio of the price of 2 article is 7:3, then what is the value of x? তো এবার বিষয়টা এখানে দেখো কি করব আমরা, যে অনুপাত বলে দিয়েছে 3:2। তাহলে আমরা অনুপাত যখন দেওয়া থাকে আমরা আমাদের সুবিধা মতো আমরা একটাকে 300 করে নিতে পারি, আর একটাকে আমরা 200 করে নিতে পারি। ওকে, তো যাই হোক টোটাল এখানে আমাদের কত দাঁড়ালো, এখানে টোটাল আমাদের 500 দাঁড়ালো। তো বিষয়টা হচ্ছে নতুন যে রেশিও, সেই রেশিওটা কত হলো, এখানে আমরা দেখলাম যে একটাকে ইনক্রিজ করা হয়েছে, প্রথমে যেটা রয়েছে এটাকে ইনক্রিজ করা হয়েছে, এটাকে কত ইনক্রিজ করা হয়েছে, 40% ইনক্রিজ করা হয়েছে। তাহলে 40% যদি আমরা এটাকে ইনক্রিজ করি তাহলে এটা কত হয়ে যাবে, 120, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 440, সরি 420 এসে যাবে, 420 এসে যাবে। এবার ওরা জানতে চেয়েছি তাহলে এটা তোমার কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, এটা কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে। এবার বিষয়টা ভালো করে বোঝো। দেখো এই যে 300 ছিল, 40% ইনক্রিজ করেছি মানে 120, তাহলে 420 হলো। এই যে 420, এই যে নতুন আবার যে রেশিও সেটা হচ্ছে 7:3। তাহলে বিষয়টা হচ্ছে এই যে এর সাথের গুণিতক, তাহলে এটা নিশ্চয়ই 3-এর মাল্টিপল হবে। তাহলে 3-এর মাল্টিপল যখন হবে, এবার একটু ভালো করে বুঝতে হবে, 3-এর মাল্টিপল বলেছে রাইট, টোটালটা। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা 7-এর মাল্টিপল করেছি, কত গুণ করেছি, এখানে 7-এর সাথে 60 গুণ করেছে। তাহলে এরাও যদি আমরা 60-এর সাথে 60 গুণ করি, 60 গুণ করি তাহলে কত আসবে, 300, 180, 180 হচ্ছে। তাহলে এটা কমেছে বলেছে, এটা কত কমেছে দেখো, যদি আমরা 10% এটা ইনক্রিজ হয়েছে আর এটা ডিক্রিজ হয়েছে, যদি 10% কমিয়ে দিই, ভাই 100-তে 10 কমেছে, 200-তে 20 কমেছে, তাই 200 থেকে যদি 20 কমে যায় 180 হয় না, তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের 10% কমানো হয়েছে, 10% কমানো হয়েছে। ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এ বলার হ্যাজ টেকেন 0-3-2-1-5-3-4-5-5-2-2-0-0-1 অ্যান্ড 2 উইকেটস ইন 15 কনজিউটিভ ম্যাচ। পরপর 15টা ম্যাচে সে এত বল করেছিল, যাই হোক, তাই তো। হোয়াট ইজ দ্য মড অফ দ্য গিভেন ডাটা? এবার একটা জিনিস লক্ষ্য করো, মড বলতে আমরা কি জানি, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম রিপিট করেছে, রাইট। তাহলে এই যে তোমার বলগুলো রয়েছে, তাই তো, টেকেন এত উইকেট, সরি এটা উইকেট নিয়েছিল, তো এই উইকেটগুলোকে আমাকে পরপর সাজাতে হবে। তো এখানে 0 আছে, 0 থেকে সাজাতে হবে, 0 আছে 3বার, চলো আমরা লিখি 3বার 0। 1 কতবার আছে, 2বার, আচ্ছা 2 কতবার আছে, 4বার। 3 কতবার আছে, 2বার, আচ্ছা 4 কতবার আছে, 1বার। 5 কতবার আছে, 3বার। এবার এই যে কী বললাম, মড বলতে কি, যেই সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট করেছে, তো এখানে সব থেকে বেশিবার রিপিট কী আছে, সব থেকে বেশিবার রিপিট করেছে 4, তো এখানে আমরা উত্তর কী করবো, সরি 2বার সব থেকে বেশি রিপিট করেছে, তাহলে আমরা বলবো এখানে মড হচ্ছে 2। পরের কোশ্চেন দেখো কি বলেছে,
how many 7s are there in the following number series which are not followed by 3 but are preceded by 8? তার মানে বিষয়টা কি বলছে যে 7 which are not followed by 3 but are preceded by 8, তার মানে বলতে চাইছে যে 8 হবে, তারপরে কি 7 হবে, নট 3। তাহলে আমরা এখানে বলতে পারি নট 3, তাই তো, নট 3। তাহলে এবার এইভাবে খুলতে হবে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো যে 3 মিন কি অ্যাপিয়ারিং জাস্ট আফটার 7, তাই তো। আর প্রসিড বলতে কি, দেখো এখানে আগে একটু তোমাদের এটা বুঝিয়ে দিই যে এই যে 3 বলছে, 3টা কি থাকবে, 3 ফলোড বাই হচ্ছে অ্যাপিয়ারিং জাস্ট আফটার 7, আর 8 কি থাকবে, 8 জাস্ট বিফোর 7। এবার এটা খোঁজো। তাহলে এবার আমাকে খুলতে হবে যে এই ফরম্যাটটা কোথায় আছে। দেখো সবার প্রথমে আমরা দেখছি এই যে 8-এর পরে 7, এই যে 7 জাস্ট বিফোর 7, 8 থাকবে জাস্ট বিফোর 7, রাইট। তাহলে দেখো এখানে আমরা একটা পেলাম। আর কোথায় আছে 8 7 8 7, দেখো এই একটা আছে, দুটো। আর কোথায় আছে 8 7, তাই তো। দেখো এটা কিন্তু 7, সরি একটু ভুল করলাম, হ্যাঁ 8 7 8 7, তাই তো। তাহলে আমাদের এটা 8 7 হলো 8 9 8 2 6 2 2 6 3 2, ঠিক লিখলাম কি 6 3 2 6 9 7 3 2 8 7, আচ্ছা 8 7 2 7 7 7 8, আচ্ছা ও এটা 7 8 আসছে, ঠিক আছে। এটা আমরা এটা নিতে পারি না, এই যে এটা 7 8 রয়েছে, কারণ এটা অলরেডি এখানে কাউন্ট হয়ে গেছে, তাই কিন্তু এখানে আর কাউন্ট আমরা করতে পারবো না, কেমন। এটাই আমরা একটু দেখার ছিল। তাহলে ঠিকই আছে, আমরা ঠিকই করলাম। দেখো এই যে 8 7, আর হচ্ছে এখানে আমরা একটা পেলাম 8 7, তাহলে এটা কিন্তু দুটো হবে। আবার 3টে করে ফেললে কিন্তু সমস্যা, যে তোমরা যদি এটাকে কাউন্ট করো, কারণ তার আগে কিন্তু একটা 7 রয়েছে, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারি না, তাই তো। আচ্ছা, কারণ আরেকটা জিনিস এখানে তুমি লক্ষ্য করো, এই যে 3 থাকবে কি জাস্ট আফটার 7, 3 থাকবে জাস্ট আফটার 7, দেখো 3 রয়েছে জাস্ট আফটার 7, তাহলে আমরা কিন্তু এটা নিতে পারি না, উল্টো হয়ে গেছে, তাই না। তো যাই হোক, এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, study the following arrangement of the English alphabet and answer the question given below. তো which letter is fifth to the right of the 8 letter from the left end? তো দেখো এখানে যা রয়েছে, এটাকে আমাকে সবার প্রথমে কি রাইট সাইড থেকে আগে দেখে নিই যে 8 নাম্বারে কি আছে। দেখো which letter is fifth to the right of the 8 letter from the left end, তাই না। তাহলে আমরা এখানে কিভাবে কাউন্ট করবো, দেখো আগে আমাকে 8 নাম্বার লেটারটা খুঁজবো লেফটের দিক থেকে, লেফটের দিক থেকে। তাহলে 1 2 3 4 5, সরি লেফটের দিক থেকে, লেফট তো এটা ভুল বললাম, 1 2 3 4 5 6 7 8, তাহলে লেফটের দিক থেকে 8 হচ্ছে কে, তাই তো। তারপরে কি বলেছে, দেখো ফিফথ টু দ্য রাইট, এই যে ফিফথ, তাহলে আমরা 5 নাম্বার রাইটের দিক থেকে, তার মানে এই দিক থেকে 5 নাম্বার খুলতে হবে। কি আছে 1 2 3 4 5, আমি তো ভুল করছি মনে হয়। আচ্ছা এন এফ, which letter is fifth to the right of 8 letter from the, আচ্ছা সরি একটু মিস্টেক করলাম, এখানে আমাদের প্রথমে ছিল এই যে এই যেই সংখ্যাটা আমরা পাবো তার থেকে লেফটে যেতে হবে, তার থেকে লেফটে, আমি একটু ভুল বললাম। তাহলে এখান থেকে কে পেয়েছি, কে থেকে লেফটে যাও, 1 2 3 4 5, এই যে এন আসবে, এন, ওকে এন। তাহলে এবার এখানে কি হবে আমাদের উত্তর, এখানে উত্তর চলে আসবে কিন্তু এন্ড। তো যাই হোক একটু খেয়াল রাখবে। তো এটা করার সহজ প্রসেস হচ্ছে, তোমরা ডাইরেক্ট করবে, আমরা এর আগেও দেখিয়েছিলাম 8 মাইনাস, এই যে 8 মাইনাস হচ্ছে এই 5 করো, 8 মাইনাস 5 করো, 5 করলে কত হবে 3, অর্থাৎ লেফটের দিক থেকে তুমি 3 কাউন্ট করো, আনসার চলে আসবে লেফটের দিক থেকে 3, 1 2 3, এই যে লেফটের দিক থেকে 3 করলে কি হয় এন আসে। তো এর শর্টকাটেই হচ্ছে এটা, তোমরা এইভাবে করতে পারো। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 8 ফ্রেন্ড এ বি সি ডি এফ জি এইচ আর সিটিং, 8 জন রয়েছে। তো 8 জন যখন রয়েছে, আমি আগে একটা সার্কেল ড্র করে দিই, তারপরে দেখা যাক কি হয়। 4, এই হলো 6, এই হলো 8, ওকে। তো এবার কি বলেছে, যাক সার্কুলার রয়েছে, ওকে ফাইন, ঠিক আছে। এ ইজ অপোজিট অফ ডি, এ কোথায় বসবে, ডি এর অপোজিটে। চলো এটা যে কোনো জায়গায় বসে তোর, এটা কোনো ফিক্সড জায়গা নেই।
এবার কি বলছি, এ ইজ অপোজিট অফ ডি, ঠিক আছে, অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ বি। এ বি এর রাইট, থার্ড রাইট টু বি, তাহলে বিকে আমরা কোথায় দেবো? রাইট বলতে ডান দিকে আসবে, এটা হচ্ছে তার বাঁ দিকে, তাই তো? তাহলে আমরা বি থার্ড নাম্বারে 1 2 3, তাহলে বি নিশ্চয়ই এখানে হবে। তবেই তো দেখো 1 2 3 বি এর ডান দিকে, এই যে বি, দেখো ভালো করে বুঝো, এটা হচ্ছে তার রাইট, এটা হচ্ছে তার লেফট, এটা রাইট, এটা হচ্ছে তার লেফট, তাই তো? বি এদিকে বসে আছে, ভালো করে বোঝো, যে বি এদিকে মুখ করে বসে আছে, এটা হচ্ছে তার লেফট, এটা হচ্ছে তার রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে তার রাইট, প্রত্যেকের এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, ওকে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা লেফট, এটা হচ্ছে রাইট, প্রত্যেকের লেফট রাইট বলে দিলাম যে ওরা যখন বসবে কীভাবে, তাহলে আশা করি তোমাদের এই প্রবলেমগুলো আর হবে না। যাক, আমরা ডি বসালাম, এ বসালাম, আর কি এখানে বি বসালাম, ওকে। এবার কি বলেছে, জি সিট এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড এফ, এ আর এফ, তাহলে এখানে তো এ রয়েছে। এবার বিষয় হচ্ছে এখানে দুটো ফিগার চলে আসবে, এই যে কে মাঝখানে বসবে, দেখো জি, আমরা এখানে এইভাবে একটু করে নেব, জি কার কার মাঝে বসবে, এ আর এফ এর মাঝে। আরে ভাই এ আগে হবে এটা তো আমি জানি না, এইভাবেও তো হতে পারে, এফ জি এ, তো যাই হোক এটা আমরা পরে বসাবো, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে বাম দিকে নেবো না ডান দিকে, এই জন্য একটু ডাউট হচ্ছে, আমরা তার পরেরটা আগে দেখে নিই। এবার কি বলছে, এই সিট ইমিডিয়েট রাইট অফ এ, এই কোথায় বসবে, ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এর রাইট তার মানে এখানে বসবে, দেখো এই যে এর রাইট, এই যে এর রাইট কোথায়, এখানে, তাহলে আমরা এইচকে বসিয়ে দিলাম। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো, এটা তো আর এর লেফটে বসতে পারবে না, তাহলে নিশ্চয়ই এটা তো আর হবে না, কারণ এটা হলে তো এদিকে হতো। তাহলে এবার এ জি এফ করে দেই, এ জি এই এফ, দেখো এগুলো করার কিছু সিস্টেম আছে, এই জিনিসগুলো একটু ভাই বুঝতে হবে, তাই না? যে পরেরটা পড়ে বুঝতে হবে। ই সিট এক্স্যাক্টলি বিটুইন সি অ্যান্ড ডি, এখানে ডি রয়েছে, তাহলে কে ই, দেখো এইভাবে তুমি করো, ই কার মাঝে, সি আর ডি এর মাঝে। এখন বিষয় হচ্ছে তুমি এইভাবেও করতে পারো, সি আর হচ্ছে ডি, হ্যাঁ, বা ডি ই সি। এখন কীভাবে বসাবে, এখন বিষয় হচ্ছে ডি তো আগে থেকেই বসে গেছে, তাহলে ডি যদি সাইডে হয় তাহলে এখানে তুমি ই করে দাও আর এখানে তুমি সি করে দাও, তাছাড়া তো আর বিকল্প কিছু বসানোর জায়গা নেই। তাহলে হু ইজ অপোজিট টু জি, জি এর অপোজিটে কে আছে, জি এর অপোজিটে দেখো ই আছে, তাহলে এখান থেকে আমরা উত্তর করবো অপশন নাম্বার ডি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলছে, এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্ল্যান টু ভিজিট ইচ অফ 6 হসপিটালস ABCDEF এক্সট্রিমলি ওয়ান্স ডিউরিং দ্য কোর্স অফ 1 ডে, ওই কোর্সের মধ্যে একদিন করে ওরা যাবে 6টা হাসপাতালে, ওকে। এবার বলছি হি ইজ সিটিং আপ হিজ শিডিউল ফর দ্য ডে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং কন্ডিশন, তারা এবার কিছু কন্ডিশনে সেট করেছে, দেখো কীভাবে। হি মাস্ট, এক নম্বর প্রথমে বলছে হি মাস্ট ভিজিট এ বিফোর বি অ্যান্ড ই, এ ভিজিট করবে বিফোর বি অ্যান্ড এ। আবার বলেছে হি মাস্ট ভিজিট বি বিফোর ডি, তাই তো? তাহলে এবার আমরা যদি এখানে একটু আগে একটু এইভাবে ড্র করার চেষ্টা করি, তারপর আমরা এক এক করে করবো, দেখো which of the following could be possible order to which the medical representative visit the 6 হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, এখানে যে অপশানগুলো রয়েছে আমরা এটা দেখব। তাহলে সবার প্রথমে কি, হি মাস্ট ভিজিট এ বিফোর বি অ্যান্ড ই, এ ভিজিট করবে কার কার আগে, বি অ্যান্ড ই এর আগে, এক নম্বর কন্ডিশন। 2, হি মাস্ট ভিজিট বি বিফোর ডি, বি আবার ভিজিট করবে বিফোর ডি এর আগে। আর কি বলেছে, দ্য থার্ড হাসপাতাল সি ভিজিট মাস্ট বি সি, তৃতীয় নম্বরে যেটা হবে সেটা কিন্তু অবশ্যই সি থাকতে হবে, 3 নম্বরে যেটাই হবে সেটা সি। এবার আমি এখান থেকে কিন্তু অপশানের থ্রুতে করতে পারি, 3 নম্বর সি কে আছে, এই যে সি আছে 3 নম্বর, এ কে আছে না, না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো উত্তর হবে। এবার আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, প্রথমে তো এ আগে থাকবে বি এর আগে, তাহলে এ এর আগে বি কোথায় আছে, দেখো এ এর আগে বি আছে, এরপরে তো এ প্রশ্নে আসছে না, এরা দুজন তো পরপর, তাহলে দেখো ইজিলি আমরা দেখে উত্তর করে ফেললাম। আসলে কোশ্চেন দেখে তো আমরা অনেক ঘাবড়ে গেলাম যে কত বড় না কি হয়, হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে এরকম। চলো পরের কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, বিসিএসে এই প্যাটার্নগুলো একটু বেশি থাকে, তো আমি যার জন্য এই কোশ্চেনগুলো একটু বেশি রাখার চেষ্টা করেছি ভাই। 7 এমপ্লয় রয়েছে কি একটা ফ্যাক্টরিতে, একটা সিকোয়েন্স অনুযায়ী। এবার দেখো 7 জন রয়েছে, তাই তো, একটা ফ্যাক্টরিতে, ওকে। ওয়াই রিচ ইমিডিয়েটলি বিফোর টি বাট ডাজ নট ইমিডিয়েটলি ফলো ডাব্লিউ,
আবার কি বলছি, ভি ইজ দ্য লাস্ট ওয়ান টু রিচ, ভি সবার লাস্টে পৌঁছাবে। তাহলে ভিকে আমরা, ধরো এই হচ্ছে আমার অফিস, ভালো করে বোঝো, এই যে আমরা অফিসে যাব, তাহলে সবার লাস্টে কে পৌঁছাবে, সবার লাস্টে কিন্তু আমাদের ভি বাবু পৌঁছাবে। যাই হোক, ঠিক আছে। আর কি বলেছে দেখো, যে এক্স ইমিডিয়েটলি ফলো টি অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফলোড বাই জেড, ডাব্লিউ রিচ বিফোর টি হু ইজ দ্য সেকেন্ড রিচ অফ দ্য ফ্যাক্টরি। তাহলে এবার ভালো করে বোঝো, ওয়াই রিচ ইমিডিয়েটলি বিফোর টি বাট ডাজ নট ইমিডিয়েটলি ফলো ডাব্লিউ, তাই তো, ডাজ নট ফলো ডাব্লিউ। আবার কি বলেছে, এক্স, দেখো এই একটা পোর্শন আমরা পেলাম। আবার দেখো এক্স কি বলছে, আমরা ভিটাকে লাস্ট, এটা তো হয়ে গেল, এর কোনো কাজ নেই। এক্স, এক্স ইমিডিয়েটলি ফলো টি ইজ সিকুয়েন্স টি অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফলোড বাই জেড, তাহলে ডাব্লিউ রিচ বিফোর টি। আবার শেষে বলেছে কি, ডাব্লিউ রিচ, এই যে ডাব্লিউ রিচ বিফোর টি, তাহলে এই যে ডাব্লিউ আর টি কী হবে, ধরো ডাব্লিউ রিচ বিফোর টি, ডাব্লিউটা তো অনেক আগে থাকবে, কার আগে থাকবে, ডাব্লিউ রিচ বিফোর টি, এরকম থাকবে এই দুটোর মধ্যে রিলেশন, মানে পরপর থাকবে এরকমটা, ডাব্লিউ আগে থাকবে, এটা আমরা শিওর। ওকে, আবার বাকিগুলো দেখবো এবার এক এক করে। আগে আমরা কন্ডিশনগুলো বসিয়ে নিচ্ছি। ওয়াই রিচ ইমিডিয়েটলি বিফোর টি, ওয়াই কিন্তু আগে থাকবে, এরকম বিষয়টা, ওয়াই টি এর আগে থাকবে। আর কি বলেছে, এই যে ওয়াই রিচ ইমিডিয়েটলি টি বাট ডাজ নট ইমিডিয়েটলি ডাব্লিউ, তার মানে কি ডাব্লিউর কিন্তু পরে, তার মানে এখানে আগে থাকবে ডাব্লিউ। ওকে, দেখো এই একটা আমরা কন্ডিশন পেলাম, এই একটা কন্ডিশন পেলাম। পরের কন্ডিশন, ভি ইজ, ভিটা তো বসিয়ে দিলাম, সমস্যা নেই। এবার এক্স, এক্সের কন্ডিশনটা বসাই। এক্স ইমিডিয়েটলি ফলো টি, এই যে এক্স ইমিডিয়েটলি ফলো টি, এক্স টিকে ফলো করবে, তার মানে টি এর নিচে কিন্তু এক্স থাকবে। এক্স ইমিডিয়েটলি ফলো টি মানে টিকে ফলো করছে। ওকে, তাহলে এক্স আর টি পরপর রয়েছে। আর কি আছে, ইজ সাবসিকুয়েন্টলি ফলোড বাই জেড, এবার কি তার পরপর জেড তাকে ফলো করছে, তাহলে জেড আমরা তার নিচে বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই তিনটে কন্ডিশনকে যদি এবার আমরা সাজাই, টোটালি কিন্তু আমরা বলে দিতে পারবো যে কে সেকেন্ড রিচ করবে। তাহলে দেখো সবার প্রথমে কিন্তু ডাব্লিউ থাকছে, রাইট, এই আমাদের অলরেডি হয়ে গেছে, এখানেও ডাব্লিউ আগে, এখানেও ডাব্লিউ আগে, সুতরাং আমি বলতে পারি সবার আগে ডাব্লিউ, সবার আগে ডাব্লিউ। তারপরে কে আসবে, ডাব্লিউর পরে এখানে তো টি রয়েছে, টি এর মাঝখানে আবার দেখো ওয়াই চলে এসছে, তাই তো। এবার এখানে আরেকটা জন তো মিসিং আছে, তাকে আমরা কোথায় দেব? আচ্ছা, যাক এই কেসগুলো আগে বসিয়ে নেই। এখানে আমাদের ইউর কথা কোথাও মেনশন করলো না। জেড বার ডাজ নট ইমিডিয়েটলি ডাব্লিউ, বি ইজ লাস্ট ওয়ান, ও বি ইজ লাস্ট ওয়ান টু রিচ। আচ্ছা, ওকে, এক্স ইমিডিয়েটলি ফলো টি অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফলো জেড, ডাব্লিউ রিচ বিফোর টি, ডাব্লিউটা রিচ করবে, ডাব্লিউ রিচ বিফোর টি। ওকে, উইথ দ্য সেকেন্ড রিচ অফ দ্য ফ্যাক্টরি। আচ্ছা দেখো এখানে একটা জিনিস কি, আমরা সবার কথা পেয়েছি, ইউর কথা পাইনি, তো যাই হোক আমরা এটাকে ফাঁকা রাখছি। তো তারপরে আমরা কাকে বসালাম এখানে, একটা ঘর তো জানি না, তাই তো। তারপরে আমরা মোটামুটি এখানে কি রয়েছে, এই যে ওয়াই রয়েছে, ওয়াইয়ের পরে আমরা টি, কেন এটা তো সিকোয়েন্স ঠিকই আছে। আচ্ছা, এই যে ওয়াই রয়েছে, এই যে টি রয়েছে, ওয়াই রয়েছে, টি রয়েছে, তারপরে দেখো এখানে এই যে টি এর পরে ঠিক চলে আসলো এক্স আর জেড। তো তুমি কিন্তু এইভাবে বসাতো, টি হয়ে গেল, টি এর পরে চলে আসবে এক্স, তারপরে চলে আসবে কে, এই যে জেড, আর ভি তো আমাদের সবার নিচে বসেই আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমরা একজনকে বসাতে পারিনি, ওর কিন্তু কোনো পজিশন বলেনি, তাহলে আমরা তাকে কিন্তু এখানে বসিয়ে দেবো, কারণ তাকে লাস্টে তো এই থাকবে ভাই। আর এর আগে তোমার এই যে মনে করবে যে স্যার এখানে কেন ইউ বসাবেন, আরে ইউর তো কোনো প্লেস বলে দেয়নি, তাহলে একমাত্র আমি দেখলাম যে ইউকে এখানেই দেওয়া যেতে পারে, কারণ ডাব্লুর আগে হবে না, আর বাকি কারোর সাথে কোনো রিলেশনে নেই ইউর, তাহলে ইউ কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে থাকছে। তাহলে আমরা এখান থেকে উত্তর করব যে ইউর ইজ সেকেন্ড। পরের কোশ্চেন দেখো, কোডিং ডিকোডিং থেকে রয়েছে, বি এর মান যদি 3 হয়, এইচ এর মান যদি 9 হয়, দেন স্কুলের মান কত? এখন বিষয় হচ্ছে বি এর মান তো আমরা জানি 2, তাহলে 3 কী করে হলো? দেখো বি এর মান আমরা জানি 2, তার সাথে +1 করলো। আচ্ছা, 8 এর মান কত? 8 এর মান হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে 8, তার সাথে 1 প্লাস করলাম। তাহলে এখানে যা আছে প্রত্যেকের সাথে 1 প্লাস করতে হবে। আমরা জানি এস এর ভ্যালু হচ্ছে, ভ্যালুটাকে লিখি, এস এর ভ্যালু 19, সি এর ভ্যালু হচ্ছে 3, এইচ এর ভ্যালু কত 8, ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে তোমার, ও হচ্ছে সম্ভবত 15, আর এল হচ্ছে 12। তাহলে প্রত্যেকের সাথে 1 যোগ করবে, তাহলে এস এর ভ্যালু 19 যদি হয়, তার সাথে 1 যোগ করো 20। সি এর মান যদি 3 হয়, সি তো 3 নাম্বার, তাহলে 1 যোগ করো 4। আচ্ছা, এইচ এর মান যদি 8 হয়, 1 যোগ করে 9। ও এর মান যদি 15 হয়, 1 যোগ করে 16, এই যে আবার 16। এল এর মান হচ্ছে 12, 1 যোগ করে 13। টোটালটাকে যোগ করো, টোটালটাকে যোগ করলে কত আসবে? 78 আসবে। চলো পরের কোশ্চেন।
পরের কোশ্চেন কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোইং। এখানে অড কি আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই দেখো এইচএস দেখে আমার নজরে এটা চলে আসলো, এইচএস অপোজিট লেটার, তারপরে হচ্ছে কেপি অপোজিট লেটার, এলও বিই এই যে বিই অপোজিট লেটার, বা ডিএক্স ডি এর নিচে কিন্তু হয় না। আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য অড নাম্বার। কারণ দেখো এ বি সি ডি আর এখানে থাকে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এই যে জেড, তাহলে ডি এর অপোজিটে কি হওয়া উচিত, ডাব্লিউ, ডাব্লিউ হওয়া উচিত ছিল। তো যাই হোক এই কারণে এখানে এটা হলো না। চলো পরের কোশ্চেন, সরি। 5 স্টুডেন্টস আর সিটিং ইন এ রো, 5 জন, এবার একটা রো, এই যে রো বলতে আমরা এই একটা রো করে দিলাম, ওকে। 5 জন স্টুডেন্ট, একজন, এই হলো 2 জন, এই 3 জন, এই 4 জন, 5 জন, ওকে। এবার চলো পড়ি দেখি কি বলেছে কোশ্চেনে। আকবর ইজ টু দ্য লেফট অফ পার্সন সিটিং ইন দ্য মিডিল, লেফট অফ দ্য পার্সন সিটিং ইন দ্য মিডিল, মিডিলে যে বসে থাকবে, আচ্ছা মিডিলে যে বসে থাকবে তার লেফটে থাকবে আকবর। চলো এখানে বসিয়ে দেয় আকবর, এটাই তো মিডিল না ভাই, এটাই তো মিডিল, এই যে এটা মিডিল, তাহলে মিডিলের লেফটে থাকবে। বাট টু রাইট দ্য শেখর, তাহলে শেখরের রাইটে থাকবে আকবর, তাহলে এখানে করে দাও শেখর। তাহলে এই দুজনের কিন্তু পজিশন পেয়ে গেলাম। প্রকাশ ইজ টু দ্য রাইট অফ দেবা, তাহলে প্রকাশ রাইটে থাকবে দেবা। অ্যান্ড রাম ইজ টু দ্য রাইট অফ প্রকাশ, তাহলে দেখো রাম কোথায় থাকবে, প্রকাশের কি বললো, সরি একটু, প্রকাশ ইজ টু দ্য রাইট অফ দেবা, প্রকাশ কোথায় থাকবে, তার রাইটে থাকবে, প্রকাশ থাকবে দেবার রাইটে। তাহলে এটা যদি আমাদের লেফট হয় এটা হচ্ছে রাইট, তাই তো। তাহলে এখানে দেখো প্রকাশ আর দেবার মধ্যে, তাহলে আমরা কাকে দেবো, নিশ্চয়ই এখানে দেবো দেবাকে, তাহলে আর এখানে দেবো প্রকাশকে। তাহলে তাই যদি হয়, বাকি একজনই তো পড়ে রয়েছে, কে পড়ে আছে, যে রাম ইজ দ্য সেকেন্ড পার্সন সিটিং ইন দ্য মিডিল, তাহলে রাম দেখো এটা মিডিল যদি হয়, এই 1 2 এখানে নিশ্চয়ই থাকবে রাম। এবার ওরা কে চেয়েছে, কে সিটিং মাঝখানে, দেবা মাঝখানে বসে আছে, আর কি করবে। চলো পরের কোশ্চেন। স্টেটমেন্ট কনক্লুশন থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো কি বলছে, অল পেপার আর বুকস, অল পেপার এই যে অল পেপার আর হচ্ছে বুকস, ওকে। অল বুকস আর পেপায়া, মানে পেপে, তাই তো, সমস্ত বুক, অল বুকস আর হচ্ছে পেপায়া। এবার কি বলেছে কনক্লুশন, এবার এক এক করে দেখো, অল পেপারস আর পেপায়া, এটা কি ঠিক, অল পেপারস ইয়েস, বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছে অল পেপারস, তাহলে তো ঠিকই হবে। আচ্ছা তারপরটা দেখো, সাম পেপায়া আর হচ্ছে পেপারস, বাইরের থেকে ভিতরের দিকে যাচ্ছে, তাহলে তো সামই হবে, ঠিক। তাহলে এখান থেকে আমরা বলবো বোথ কনক্লুশন ফলো, দুটোই তো ঠিক। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে, খুব সহজ একটা কোশ্চেন, ম্যাথমেটিক্যাল অপারেশন, সাইন চেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ। চলো আমরা সবার প্রথম 4 নাম্বার অপশান ধরে করি, বা এটাই হবে উত্তর, আমি আর এটা করছি না, সবাই তো জানো ইন্টারচেঞ্জ করবে, কীভাবে করবে আমি একটু বসিয়ে দিচ্ছি। 20, আচ্ছা +20, প্লাসের জায়গায় ইন্টু, সরি এটা ভাগ, ভুল করলাম, এটা ভাগ, ওকে। এটা প্লাস আর ডিভাইডেড, এই যে প্লাস আর হচ্ছে ইন্টুকে চেঞ্জ করব। তাহলে এখন এবার প্লাস রয়েছে, ইন্টু করব 20 -20 +20 = 20, এটা ক্যালকুলেশন করে দেখো এসে, অর্থাৎ অপশান নাম্বার এখানে 4 হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে দেখো, একটা সিরিজ দিয়েছে এ সি ডি এফ জি এইচ জে কে এল এম, তারপরে কি হবে, তাহলে কিভাবে করব দেখো, এ থেকে একটা বাদ দিয়ে এই যে বি সি ডি, রাইট, আবার ই বাদ দিয়ে এফ জি এইচ, এস এর পরে আই বাদ দিয়ে, একঘর বাদ দিয়ে, তাহলে এস আছে, এস এর পরে টি হবে, টি বাদ দিয়ে এস টি, টি এর পরে ইউ দিয়ে শুরু হবে, তাহলে দেখো ইউ দিয়ে শুরু আছে কিন্তু অপশান নাম্বার কি এ, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, অপশান নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, আবার একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন রয়েছে, ইফ রোহিত ক্যান কভার এ ডিস্টেন্স 1188 কিলোমিটার ইন 22 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রোহিত, তাহলে তার গতিবেগ চেয়েছে, ভাই এটা কিলোমিটার রয়েছে আর এটা আওয়ার্স রয়েছে, কিন্তু উত্তর চেয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি করব, আমরা এই 1188-কে ডাইরেক্ট ভাগ করে দেবো 22 দিয়ে, তাহলে কিলোমিটার পার আওয়ার আসবে, কিন্তু আমাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে ভাগ করো, তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 15 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার সি। চলো পরের কোশ্চেন,
পরের কোশ্চেন কি বলছে, ইফ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল, একটা ডায়ামিটার বলতে এখানে কি বলছে, ব্যাস, তাই তো, যে একটা বৃত্তের ব্যাস যদি 15% ইনক্রিজ করা হয় তাহলে তার হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ দ্য এরিয়া, তাহলে বৃত্তের এরিয়া কিন্তু আমাদের জানি আমরা পাই আর স্কোয়ার হয়, তাই তো। তো আমি এখানে সূত্র দিয়ে করাবো না, এখানে পরপর দুবার বৃদ্ধি পেয়েছে, তার জন্য তোমরা একটা সূত্র জানো যে 50%। দেখো এই যে এরিয়া কী করে বের করতে হয় ভাই, ব্যাসার্ধ স্কোয়ার। তো এখানে ব্যাসার্ধ বা ডায়ামিটার স্কোয়ার তুমি ভাবতে পারো, যেহেতু দুবার করে এটাই ইনক্রিজ হয়েছে, তুমি ব্যাসার্ধ ধরো ডায়ামিটার ধরো, এরিয়া তো সেমই বাড়বে। তো প্রথমে 15, দ্বিতীয়তে 15, তারপরে কী হবে আবার 15 × 15 ডিভাইডেড বাই 100, 15 দুগুণে 30, আর হচ্ছে 25 25 225, তাহলে কী হবে 32.25। তো আমরা এইভাবেই সহজে উত্তর করে দিতে পারি, তাই সূত্রটার প্রয়োজন হবে না যে পাই বের করবো তারপরে এরিয়া পাই আর স্কোয়ার, হ্যাঁ অত জটিল করার দরকার নেই। দেখো পরের কোশ্চেন হচ্ছে রেশিও, একটা রেশিও বের করতে হবে। এখানে আমরা এই কোশ্চেনটাকে দুভাবে করতে পারি। সবার প্রথম হচ্ছে A:B হচ্ছে কত 7:8, আর এখানে দিয়েছে B:C হচ্ছে 7:9। এখান থেকে আমরা এই একটা প্রসেস তো জানি সবাই, A:B:C, যেটা ফাঁকা আছে এই সংখ্যা বসিয়ে দাও, আর এটা ফাঁকা আছে তাহলে এই সংখ্যা বসিয়ে দাও। এবার আশা করি সবাই করতে পারবে। কত আসবে 7 × 7 = 49, 7 × 8 = 56, 8 × 9 = 72। এটা উত্তর এসে গেছে। তোমরা যদি মনে করতে এই কোশ্চেনটাকে দেখেও উত্তর করা যায়, অত কিছু করার দরকার নেই। প্রথমে A আর B রেশিও 7:8 হবে। দেখো তো 7:8 কোথায় হয়, এটা কি 7:8 হয়, 8:7 হচ্ছে, এটা হবে না, 7:8, ইয়েস এটাই হচ্ছে। এটা কি হয় দেখো, এটা হচ্ছে যদি আমি 7 দিয়ে কাটি, 7 × 8 = 56, 8 দিয়ে কাটি 8 7 8 9, এটা আসছে না, এটা কিন্তু আগে চলে আসবে 9, আসবে না, শেষ। এইভাবেও করা যায়, এইভাবে যদি না করি আমরা, হ্যাঁ অপশানের থ্রুতে আমরা উত্তর করে দিতে পারি। চলো পরের কোশ্চেন, এ ম্যান স্টার্ট ফ্রম হিজ অফিস অ্যান্ড গোজ 8 কিলোমিটার ইস্ট, তাই তো। ডিরেকশন যখন রয়েছে আমি আগে ডিরেকশনটাকে ড্র করব, ইস্ট, এটা হলো আমাদের নর্থ, এটা হলো আমাদের ওয়েস্ট, এটা হলো সাউথ। এবার এক এক করে আমি যেদিকে বলেছি ওরা, আমি সেই দিকে রওনা দেবো। এ ম্যান স্টার্ট ফ্রম হিজ অফিস গোজ 8 কিলোমিটার ইস্ট, তাই তো। তো আমি ধরো এখান থেকে মিডিল থেকেই শুরু করি, 8 কিলোমিটার আমরা কোন দিকে গেলাম, 8 কিলোমিটার আমরা সেই ইস্টের দিকে গেলাম। এ ম্যান অফিস গোজ টু 8 কিলোমিটার, ওকে ফাইন, এই যে 8 কিলোমিটার গেলাম। অ্যান্ড দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। এবার লেফটের দিকে এই যে এদিকে গেলাম কত কিলোমিটার, এদিকে আমি 3 কিলোমিটার গেলাম। এই যে এই অ্যারোটা মনে রাখবে, এই অ্যারো হচ্ছে তোমার ফেস, আর তোমার তাহলে এটা হবে লেফট, এটা হবে রাইট। তোমার সবসময় তোমার ফেস, তুমি যদি না বুঝতে পারো খাতা রোটেট করে নেবে। লেফট অ্যারোর বাঁ দিকটাই মানে লেফট অ্যারো হচ্ছে তোমার ফেস, একদম রিয়েল তোমার ফেস, এটাই মনে রাখবে, তাই তো। অ্যাগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক 8, এই যে লেফট অ্যান্ড ওয়াক 8, ওকে। এবার কি বলছি, অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্ট করেছিল এখান থেকে, এখন রয়েছে এখানে, তাহলে এই যে পয়েন্টটা ডিস্টেন্সটা কত, এটা যদি 3 হয় এটাও তো 3, তাহলে এখান থেকে আমরা উত্তর করব অপশান নাম্বার ডি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পি ইজ সিস্টার অফ কিউ, তাহলে এই যে পি আর হচ্ছে কিউ এরা কিন্তু সিস্টার, ওকে। কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, এই যে এবার এই কিউ আর, এই যে কিউ আর এই আর এরা হলো ওয়াইফ, আর এরা কি, এরা হলো সিস্টার, ওকে। আর কি বলছে, এস অ্যান্ড আর আর ব্রাদার, এই যে আর এর ব্রাদার হচ্ছে এস, এটা হচ্ছে ব্রো। তাহলে বলছি হোয়াট ইজ পি অ্যান্ড আর, এই পি আর পি আর আর এর সম্পর্ক, ভাই এরা যদি স্বামী স্ত্রী হয়, এর তো এর বোন, তাহলে কি হবে, সিস্টার ইন ল হবে, তাই তো। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, এই ছিল আমাদের টোটাল 25টা কোশ্চেন। তোমরা কে কত পেয়েছো একটু মিলিয়ে নেবে, ওকে। তো যাই হোক, চলো আজকে এই অবধি, সবাই ভালো করে প্র্যাকটিস করো আপকামিং এক্সামের জন্য।